আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। পোস্টাল ব্যালটে ভোটারের ঘোষণাপত্র এবং প্রথম পাতায় একই নম্বর থাকায় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি ব্যক্তিকে ভোটদানে নিরুৎসাহিত করতে পারে। অবশ্য নির্বাচন কমিশন বলছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সব ব্যবস্থাই রাখা হয়েছে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্বের ১২১টি দেশে ৭,৬৭,০২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের ৫ দিনের মধ্যে সেটি ডাকযোগে দেশে পাঠাবেন প্রবাসীরা। পোস্টাল ব্যালটে মোট ৩টি বিষয়ে যুক্ত রয়েছে। একটি ঘোষণাপত্র, যেখানে ভোটারের সব ধরনের তথ্য দিতে হবে, একটি গণভোটের ১ পাতার ফরম, আরেকটি জাতীয় নির্বাচনের ২ পাতার প্রতীক সংবলিত ব্যালট পেপার। নথিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় ঘোষণাপত্র ও ব্যালট পেপারের প্রথম পাতায় একটি নির্দিষ্ট নম্বর দেয়া আছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি করেছে। ভোটারের যে তথ্য, যিনি ভোটার তার নাম লিখবেন, প্লাস ভোটার আইডি লিখবেন, এইটার একটা ক্রমিক নাম্বার আছে। আবার অন দি আদার হ্যান্ড যে ব্যালট পেপার আছে, সকল মার্কা সহ যে ব্যালট পেপারটা, এটারও একটা ক্রমিক নাম্বার আছে এবং দুটো ক্রমিক নাম্বার একই রকম। নির্বাচন কমিশন যদি চায় তাহলে এই ক্রমিক নাম্বারের ভোটার কাকে ভোট দিয়েছে সেটি দেখার সুযোগ আছে। এতে করে যেটা হয়, নির্বাচনের যে গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সেটা হচ্ছে গোপনীয়তা, সেই গোপনীয়তার নীতিটি লঙ্ঘন হবে বলে আমার মনে হয়। নির্বাচন কমিশনের জন্য এমন আয়োজন প্রথমবার। যে কোনো প্রক্রিয়ার শুরুতে ভুল ত্রুটি হতে পারে বলে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। প্রথম যখন শুরু হয় সব নিয়মেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জটা এবার হয়ে যাক, কোথায় কোথায় ত্রুটি থাকলো সেই ত্রুটিগুলি আবার নেক্সটে কিভাবে ত্রুটিগুলি বাদ দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আবার অন্য কিছু করবে। তবে কমিশন বলছে ভোটার নিজে গোপনীয়তা লঙ্ঘন না করলে কোনো ধরনের শঙ্কা তৈরি হবে না। কমিশন গোপনীয়তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কমিশন সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রয়োজনে যা যা করেছে, যিনি ভোট দাতা তিনি যদি গোপনীয়তা ভঙ্গ না করেন তাহলে এটা কোনোভাবেই গোপনীয়তা ভঙ্গ করবে না, করার সুযোগ নেই। খান আলামিন, আরটিভি, ঢাকা। বাংলাদেশের আসন্ন নির্বাচনী ব্যস্ততার সুযোগে সীমান্তে অস্থিরতা বাড়াতে পারে মিয়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মি, এমনটি আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বলছেন এই সময় অস্থিরতা সৃষ্টি করে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতে তৎপর হবে মিয়ানমার। তাই নির্বাচনী নিরাপত্তার অজুহাতে বিজিবির কোনো অংশ সীমান্ত থেকে প্রত্যাহার না করার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজে ব্যস্ত সারা দেশ। এমন সময়ে মিয়ানমার সীমান্তে ঘটছে গোলাগুলি, মাইন বিস্ফোরণের মতো ঘটনা, যা জন্ম দিয়েছে গভীর উদ্বেগের। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। একদম আতঙ্কগ্রস্ত, অনেক বিস্ফোরক শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ রাত্রে দিনে কোনো ঠিক ঠিকানা নাই, বিস্ফোরণটা ফুটে গেছে। যাওয়ার পর সাথে সাথে ওরা পাটা ছিঁড়ে একদম হাতে নগদ করে গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের নির্বাচনের মুহূর্তে সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করবে মিয়ানমার। আরাকান আর্মি ও মিয়ানমার বাহিনীর পরিকল্পনা ও মূল উদ্দেশ্য একটাই, বাকি রোহিঙ্গাদেরও সীমান্তের এপারে ঠেলে দেওয়া। আমরা খুব সারপ্রাইজড হয়ে গিয়েছে তা নয়, এটা হওয়ার কথা অ্যান্টিসিপেট করেছিলাম, বলেছিলাম আমরা সবাই, এবং সরকারও আমার ধারণা তারাও জানে যে এই কাজটা হয়েছে। তো যেহেতু বাংলাদেশ উইল বি বিজি অর অলরেডি বিজি উইথ দ্য ন্যাশনাল ইলেকশন, সুতরাং এই অবস্থাটাকে বা এই বিশেষ সময়টাকে তারা বেছে নিবে। যত নির্বাচনের দিন আসবে তত বেশি কিন্তু এর সম্ভাবনা, অর্থাৎ বাকি যে রোহিঙ্গারা আছে সেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা প্রচেষ্টা আরাকান আর্মির যেমন থাকবে এবং টেসিট সাপোর্ট মিয়ানমার আর্মিরও থাকবে। এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের কথা চিন্তা করে সীমান্ত থেকে কোনো অতন্দ্র প্রহরীকে সরালে চরম খেসারত দিতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। বরং প্রতিটি পয়েন্ট সিলগালা করে রাখার পরামর্শ তাদের। সামনে ইলেকশন, সুতরাং আমি ওই বর্ডার থেকে কিছু সিকিউরিটি ফোর্সেস দেশের সমতলে নিয়ে আসলাম, এই কাজটা যেন ভুলেও না করা হয়। আবার এট দ্য সেম টাইম কোনো আমাদের ভেতরে যারা রোহিঙ্গারা আছে তারা যেন কোনো অবস্থাতেই
টেসিট হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট সাপোর্ট যেন আবার আরসা বা যারা সন্ত্রাসী সংগঠন সশস্ত্র সংগঠন আছে তাদেরকে যেন দিতে না পারে বা যেন না দেয়, সেই ব্যাপারে একদম কেয়ারফুল থাকতে হবে। আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে না দেওয়ার প্রত্যয়ের পাশাপাশি সীমান্তের এপার ওপার গোয়েন্দা কার্যক্রম বাড়ানোরও জোর দেন এই নিরাপত্তা বিশ্লেষক। আমাদের অবজেক্টিভ হলো নো মোর রোহিঙ্গা ইনসাইড বাংলাদেশ। শাকিলা করিম, RTV, ঢাকা। দাবি না মানলে আজও অব্যাহত থাকবে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। বেলা 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর তাঁতিবাজার, সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে আন্দোলন চলবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। বুধবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের একাংশ নিয়ে গঠিত 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। এ সময় রাজধানী জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদ ও মামলা করায় ভাড়াটে খুনি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তেজগাঁও থানা যুব দলের বহিষ্কৃত সদস্য সচিব আব্দুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে। বেলায়েত হোসেন নামে এক ব্যবসায়ী এমন অভিযোগ করেন। এদিকে পরিবারসহ মেরে ফেলার হুমকি দিয়ে মামলার বাদী আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে মিথ্যা বয়ান লিখে জোর করে জামিন নিয়েছে অভিযুক্তরা। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দেখুন AR বাদলের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। রাজধানীর কারওয়ান বাজার চাঁদাবাজদের যেন এক অভয়ারণ্য। শেখ হাসিনা পালানোর পর শুধু চাঁদাবাজ বদলেছে, বন্ধ হয়নি চাঁদাবাজি। চাঁদা দিতে দিতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে রাস্তায় নামেন ব্যবসায়ীরা। মানববন্ধন করেন তারা। জোর করে ব্যবসায়ীদের টাকা হাতিয়ে নেওয়া চক্রটি এতটাই শক্তিশালী যে সেই মানববন্ধনেও হামলা চালায় তারা। চাঁদাবাজি এবং হামলার ঘটনায় আব্দুর রহমান, জসিম ওরফে কারেন্ট জসিম, ফারুক গাজী ওরফে ভাগিনা ফারুক, সাদ্দাম, বিল্লাল ওরফে রেললাইন বিল্লাল সহ 30 এবং অজ্ঞাত আরও 30 থেকে 40 জনকে আসামি করে মামলা হয়। মামলার বাদীকে পরিবারসহ হত্যার হুমকি দিয়ে রায়ের বাজার এলাকা থেকে আসামিরা অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় আদালতে। সেখানে আসামিদের নিজেদের লেখা বয়ানে জোর করে স্বাক্ষর নেন তারা। এ সময় বাদীকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে দিয়ে জামিন করিয়ে নেন অভিযুক্তরা। পুলিশের খাতায় পলাতক হলেও ওই সময় উপস্থিত ছিলেন প্রধান আসামি আব্দুর রহমান। আমার তো গাড়ি কিনে নিয়েছে, একটা সিএনজি করে নিয়ে গেছে। ওরা 60 জন ছিল। আমার জীবনের নিরাপত্তার জন্য, আমার পারিবারিক নিরাপত্তার জন্য ইয়েতে সিগনেচার কাগজে। বেলায়েত হোসেন নামে এই ব্যবসায়ী চাঁদাবাজি বন্ধে, মানববন্ধন এবং মামলায় সক্রিয় ভূমিকা রাখেন। পরে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন আব্দুর রহমান চক্র। কারণেই আমি কেন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, 30 তারিখে আমাকে ওই হুমকি দেয়, আমাকে সরাসরি হুমকি দেয়, আমাকে মেরে ফেলবে, 3 কোটি টাকা বাজেট করছে। তারপরে দিয়া 5 তারিখে আমার বাদী আবু বকর সিদ্দিককে বললো যে বেলায়েত সাহেবকে দুনিয়ার থেকে সরাই দিব, 5 কোটি টাকা লাগলে 5 কোটি টাকাই দিব, কিন্তু তাকে রাখবো না, তাকে সরিয়ে দিব। ওই যে মিডিয়াতে কথা বলার কারণে এটাই আমার দোষ, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের IGP, পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সকলকে আমরা জানান দিয়েছি, লিখিত জানান দিয়েছি। এরপরও সে আমাদেরকে হুমকি দিচ্ছে বলে চিন্তা করেন যে তার হাত কত উপরে। এর প্রতিকার না হলে বা চাঁদাবাজরা ফিরে এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। যে ওই যেই সমস্ত চাঁদাবাজি করছে এটা শাস্তি অবশ্যই সরকারের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। পলাতক থাকায় যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত আব্দুর রহমানের। এবং ব্যবসায়ী মিলা আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। AR বাদল, RTV, ঢাকা। নাটোরে 143 কোটি 5 লাখ টাকা ব্যয়ে নির্মিত সৌর বিদ্যুতের সড়ক বাতির সুফল পাচ্ছেন না বাসিন্দারা। জেলার 7টি উপজেলার 52টি ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছিল প্রায় 3,500 সৌরবাতি।
এগুলোর অধিকাংশই জ্বলছে না বছরের পর বছর। নাটোর থেকে মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত নাটোরের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পাশে হাটবাজার, গোরস্থান, মাদ্রাসা, ঈদগাহ ময়দানে স্থাপন করা হয়েছিল সৌরবাতি। 2016-17 অর্থ বছরে ঢাকা সাউথ অ্যান্ড বিলিয়ন এনার্জি লিমিটেড ও আভা ডেভেলপমেন্ট কোম্পানির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করে সরকার। তবে এই আলোর ছোঁয়া বেশি দিন পাননি স্থানীয় বাসিন্দারা। বছর না পেরোতেই অকেজো হয়ে পড়ে অনেক বাতি, আর এগুলো সারাতে বা রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। এটা একটা মোড়, এখান থেকে যাত্রী উঠানামা করে, আসা যাওয়া করে, কিন্তু সবসময় অন্ধকারেই থাকতে হয়। আমরা নিজ উদ্যোগে একবার আমরা জনগণ টাকা তুলে একবার সারছিলাম, সারার পরে আবার এই নিজ উদ্যোগে আবার অভিযোগ দেওয়া হয়েছে, দেওয়ার পরে এরা এখনো এই সোলার প্যানেলটা এখনো সেরে দেয় নাই। 5 বছর থেকে এইভাবেই পড়ে আছে, এটা দেখারও কেউ নাই, এটা মেরামত করারও কেউ নাই। আমরা চাই এটা পুনরায় আবার মেরামত করে যাতে এটা আমরা আবার ব্যবহার করা উপযোগী হয়। প্রশাসন বা কর্তৃপক্ষের কাছে আবেদন এটা যেন দ্রুত সংস্কার করা হয় এবং এটার যে সুফল আমরা পাবো আশা করছি, আমরা যেন পুনরায় সেটা আবার পাই। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলে, আমরা অলরেডি খোঁজ পেয়েছি যে কিছু প্যানেলের ব্যাটারি নষ্ট হয়েছে আর কোনোটার প্যানেল নষ্ট হয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা তালিকা তৈরির কাজ চলছে। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এগুলো মেরামতের জন্য ব্যবস্থা। সাময়িক পদক্ষেপ নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। লিওন আজাদ, RTV। ভারত থেকে প্রতিটি পাথর বোঝাই গাড়িতে পাথরের সঙ্গে চলে আসে অন্তত 2 থেকে 2.5 টন মাটি। দেশি বন্দরে এইসব মাটি সহই পাথরের শুল্ক নির্ধারণ করে কাস্টমস বিভাগ। এতে ব্যয় বাড়ে আমদানিতে। এমন সব অভিযোগ এনে জামালপুরের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে 3 মাস ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তবে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বন্দরের রাজস্ব কর্মকর্তা। জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি GM ফাতিউল হাফিজ বাপুর তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। ভারতের মেঘালয় ঘেঁষা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে 34টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও আমদানি হয় শুধু ভারতীয় পাথর। গেল 3 মাস ধরে বন্ধ রয়েছে বন্দরে আসা একমাত্র এই পাথরটিও। ব্যবসায়ীদের অভিযোগ, অন্যান্য বন্দরের তুলনায় অতিরিক্ত চার্জ কাটা হয় এই বন্দরে। ব্যবসা বাণিজ্য করি, পাথর ইম্পোর্ট অন্যান্য আমদানি করি, ইম্পোর্ট করি, পোষাতে পারতেছে না এবং কস্টিং মিলতেছে না। ভারত থেকে পাথরের সাথে চলে আসা মাটিতেও বসানো হয় শুল্ক। বেকু দিয়ে লোড দেওয়া হয়, তাতে প্রচুর পরিমাণ মাটি থাকে, এই মাটিরও আমাদের শুল্কায়ন করতে হয় এখানে। আমদানি বন্ধ থাকায় বেকার প্রায় 7,000 পাথর শ্রমিক। আমরা প্রায় 5-7 হাজার লেবার এমনি বেকার বসে আছে, কাজকর্ম নাই, আমাদের চলা খুব সমস্যা। যে কয়দিন ডিপু চলবে ওই কয়দিনে আমাদের বেতন দেয়, কিন্তু ডিপু রানিং থাকলে আমরা বেতন পাই, ডিপু বন্ধ হয়ে গেছে, এখন তো আমরা বেকার। বুড়া বাটা মানুষগুলো এত কাম করিয়া বাঁচিল, এখন তো তা নেই। খরচ বেশি হওয়ায় প্রায়ই বন্ধ থাকে এই বন্দর। আমদানিকারকরা তাদের কস্টিং যদি তাদের অনুপাতে ঠিক থাকে তখন তারা আনে, আর যখন তারা কস্টিং পড়ে না, একটু বেশি পড়ে, তখন সেই ক্ষেত্রে তারা হয়তো এইদিকে বন্ধ রাখে আর কি। প্রায় সময় দেখা যায় এদিকে বন্ধ থাকে। সংকট কাটিয়ে দ্রুত বন্দরটির কার্যক্রম চালুর দাবি সংশ্লিষ্টদের। সাকিব আল হাসান, RTV। দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ওঠানামা করছে। সূর্যের দেখা মিললেও ঠান্ডা কমছে না। এমন আবহাওয়ায় মানুষের পাশাপাশি গবাদি পশু এবং বিপাকে পড়েছে পশু পাখিরাও। পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছে চরাঞ্চলের বাসিন্দা এবং দিনমজুর ও ছিন্নমূল মানুষ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। পাবনা, ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় 10.8 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। বাংলাদেশ সহ বিশ্বের 75 দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দেশগুলোর কনসুলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া পুনঃনিরীক্ষণ করবে। এই সময় যেন এই দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়।
বুধবার তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ফক্স নিউজ। আগামী 21 জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে বাংলাদেশি প্রবাসীরা। কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে শহীদা বেগম নামের 2 সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গণিরচর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, গতকাল রাতে কলপারে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। দিনাজপুরের তুলগঙ্গা নদীর মহেশপুর ঘাট এলাকার ব্রিজ নির্মাণ কাজ শেষ না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। নতুন করে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়িয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। দিনাজপুরের হিলির তুলগঙ্গা নদীর ওপর নির্মিত পুরনো ব্রিজটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ায় নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। হিলি ঘোড়াঘাট 26 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ছিল ব্রিজটি, যার কাজ শেষ হওয়ার কথা 2025 সালের ডিসেম্বরে। তবে এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 60% কাজ। নতুন করে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানো হলেও কাজ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল গ্রুপের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। একদিকে হয়নি নতুন ব্রিজ, অন্যদিকে পুরনোটিরও বেহাল দশায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গাড়ির চালক ও পথচারীদের। ব্রিজটাতে মনে করেন যানবাহন যাওয়া আসা, মনে করেন আপ ডাউন খুব অসুবিধা হয়। এই ব্রিজে আসতে অনেক সময় ঝামেলা হয়ে যায়, ভ্যান আসলে দাঁড়ায় থাকা লাগে। আর একটা ব্রিজ হচ্ছে দীর্ঘদিন থাকে, কবে কখন কি অবস্থায় হবে। কাজ শুরু হয়েছে, সেই কতদিন আগে থেকে চলতেছে, এটা শেষ কবে হবে এটা আমরা জানি না। একটি ব্রিজ নির্মাণ হচ্ছে রাস্তা সম্প্রসারণের কাজে, কিন্তু সে কাজটা খুব ধীর গতিতে চলতেছে। আসলে এটা যদি দ্রুত করা সম্ভব হয় তাহলে আমাদের এলাকার লোকে আমাদের জন্য এই দুর্ভোগ থেকে আমরা রেহাই পাবো বলে মনে করি। তবে বাড়িয়ে নেওয়া মেয়াদের মধ্যেই ব্রিজের কাজ শেষ করার কথা জানালেন প্রকল্প প্রকৌশলী। 240 কোটি টাকা আমাদের টোটাল বাজেট। এর মধ্যে আমাদের ব্রিজের কাজ মোটামুটি 60% কমপ্লিট। আমাদের 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এর টোটাল মেয়াদ আছে। আমরা চেষ্টা করতেছি এর মধ্যেই সম্পূর্ণ কাজটা হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শেষ করে চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। চাঁদপুরে মতলব সেতুর এক্সপ্যানশন জয়েন্টে ফাটল দেখা দিয়েছে। ভারী যান চলাচলের সময় সেতুতে কম্পন অনুভূত হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন গাড়ি চালক ও স্থানীয় বাসিন্দারা। সংস্কারের অভাবে সংযোগ সড়কের মাটি সরে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীর সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে 2018 সালে 92 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই সেতু। নির্মাণের 7 বছরেই সেতুটির মাঝ বরাবর এক্সপানশন জয়েন্টে দেখা দিয়েছে প্রায় 3 ইঞ্চি ফাটল। ভারী যানবাহন চলাচলের সময় সেতুতে কম্পন অনুভূত হয়। প্রথম যখন আমরা এই যে ভূমিকম্প হওয়ার সময় এটা 2 আঙ্গুলের মতো দেখা গেছে, আর এখন প্রায় 4 আঙ্গুলের বেশি। আর দিন দিন 5 ইঞ্চি বড় হইতেছে। এটা অনেকই বড় হয়েছে দাদা। সম্প্রতি সারা দেশে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হলে এক্সপানশন জয়েন্টের ওপর থেকে বিটুমিন খসে পড়ে। এতে আতঙ্ক ও ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন প্রতিদিন হাজারো মানুষ। এখন এটারে যে কোনো লোকে দেখার দরকার, না তো বিপজ্জনক হতে পারে। কর্তৃপক্ষ দ্রুত বেশি সংস্কার করে আমাদের জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে সেটা সমস্যাটা সমাধান করবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। শীতকালে কারণে হয়তো এক্সপানশন জয়েন্ট একটু বড় মনে হতে পারে, কিন্তু এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গরমকালে যদি এরকম ফাঁক থাকে তাহলে আমরা হয়তো মেরামত করে দিব। টেকনিক্যাল টিমকে আমরা আবারও হয়তো ডাকবো। এরপরে যদি সমস্যা থাকে তাহলে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। দ্রুত সেতুটির সংস্কারের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া থেকে মুলাডুলি পর্যন্ত সড়কটি। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কটিতে উঠে গেছে কার্পেটিংও। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহালেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
পাবনার ঈশ্বরদী থেকে বাজিদ বোস্তামির তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দেখে বোঝার উপায় নেই, এটি কোনো জাতীয় মহাসড়ক। পুরো সড়কে বড় বড় গর্ত, ভেঙে চুরে একাকার বেশিরভাগ অংশ। কোনো রকমে ইটের সোলিং দিয়ে যানবাহন পারাপারের ব্যবস্থা করে রেখেছে সড়ক বিভাগ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কুষ্টিয়া ঢাকা মহাসড়কের পাবনা অংশের বেশিরভাগ স্থানের এমন চিত্র। এছাড়া সড়ক ও আশপাশের ঘন কুয়াশার মতো ধুলোবালি থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গাছপালা আর ফসলি জমি ঢাকা পড়েছে ধুলোর আস্তরণে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাসিন্দারা। স্কুলে ছেলেপেলে পাঠাতে পারতেছি না, আমরা যাইতে আসতে পারতেছি না, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা খুবই ভোগান্তরের মধ্যে, গাড়ি অ্যাক্সেল ভেঙে যায়, গাড়ি পোল্টি খায়, মানুষজন খাম হয়। এই রাস্তাতে যে খানাখন্দ হয়েছে তাতে চলাফেরা খুবই কষ্টসাধ্য। বড় বড় গাড়িগুলা বড় ধরনের দুর্ঘটনা হচ্ছে। এইটুকু রাস্তা আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে সময় অপচয় হয়ে যায়। সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে সমস্ত কিছু দিয়ে তারপরও রাস্তা যদি এমন দুর্ভোগ থাকে তাহলে আমরা গাড়ি চালাতে আর চাচ্ছি না। আগে ওটুকের কাজ হয়েছে, এটুকের কাজ হয় না, বৃষ্টি আসলে তো রাস্তা বন্ধ হয়ে যাবে একবারে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি দ্রুত আমাদের এই রাস্তাটা মেরামত করে দেয়। অনুমোদন পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের এই কর্মকর্তা। সড়কটি মেরামতের জন্য আমরা ইতিমধ্যে পুনঃ দরপত্র আহ্বান করেছি। বর্তমানে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। দরপত্র অনুমোদন সাপেক্ষে আমরা দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। প্রতিশ্রুতি কিংবা আশ্বাস নয়, দুর্ভোগ নিরসনে দ্রুত জনগুরুত্বপূর্ণ এই মহাসড়কটি সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লিওন আজাদ, RTV। সকালের সংবাদ এই পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।